ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ এবং পরবর্তীকালে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে গত দুদিন আগে। তো আমরা জানি যে যুদ্ধবিরতি ঘোষণার পরেও যথারীতি নিজেদের জঙ্গলি স্বভাবের পরিচয় দেওয়ার জন্য পাকিস্তান ক্রমাগত গুলি চালিয়ে গেছে এবং রিটালিয়েশন হিসেবে তার প্রত্যুত্তরও দেওয়া হয়েছে এদিক থেকে। এবং আমরা যথেষ্ট আমাদের প্রধানমন্ত্রী রেগে গিয়েছেন খুব স্বাভাবিকভাবেই। এবং তারপরে পরবর্তীকালে কালকে রাত্রিটা খুব ক্রুশিয়াল ছিল, মানে 11 তারিখ রাত্রিটা। এবং আলটিমেটলি পাকিস্তান সেই গোলাবারি বন্ধ করেছে, কারণ আমাদের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন এর মধ্যেই যে যদি এটা বন্ধ না হয় তাহলে কিন্তু গুলির বদলে গোলা চলবে। মানে উনি যথেষ্ট ভালোভাবে কড়াভাবে বোঝাতে পেরেছিলেন যে পরবর্তী রিটালিয়েশনের জন্য পাকিস্তান কিন্তু প্রস্তুত থাকুক। এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের দেশ থেকে বিভিন্ন মহল থেকে এবং পাবলিকের মধ্যে প্রচুর ফেসবুক যুদ্ধ চলছে, প্রচুর ইনস্টাগ্রাম টুইটারে যুদ্ধ চলছে। তারা বলে দিচ্ছেন, তারা জানাচ্ছে, তারা ভীষণ রাগ প্রকাশ করছেন কেন পাকিস্তান অকুপাইড কাশ্মীর দখল করতে পারলো না এবারও ভারত। সমস্ত কিছু তো আমাদের ফেভারে ছিল, কেন তাও দখল করতে পারলো না, কেন শেষ মুহূর্তে নিজেদের গুটিয়ে নিল, যুদ্ধ জেতার অবস্থায় ছিলাম আমরা, ইত্যাদি ইত্যাদি। কেন যুদ্ধবিরতিতে সায় দিল? ইন্ডিয়ার তো সায় দেওয়ার কোনো পরিস্থিতি ছিলই না, কোনো প্রয়োজন ছিল না, ইন্ডিয়া তো জিতছিল, একদম সঠিক। তারা কেন তাহলে এই প্রশ্ন তুলছেন? তারা তো ফেসবুকে যুদ্ধ করছেন, যুদ্ধটা তারা ফিল্ডে গিয়ে করছেন না, সেটা হচ্ছে 1 নম্বর কথা, এটা আমি বলতে চাইবো। আর 2য় নম্বর হচ্ছে, তারা আমার ধারণা জিও পলিটিক্সে যেমন কিছু বোঝেন না, তেমনি অনেক কিছুই তারা বোঝেন না। এবং এই পাড়ার মোড়ে চায়ের দোকানে চৌমাথায় দাঁড়িয়ে গলা ফাটিয়ে গলা ফুলিয়ে চিৎকার করা এক জিনিস, আর ফিল্ডে গিয়ে যুদ্ধ করা আমাদের সেনাবাহিনী শ্রদ্ধেয় যারা নিজেদের প্রাণ পর্যন্ত দিচ্ছেন সেনাবাহিনীর জওয়ানরা, তারা যেটা করছেন সেটা করা কিন্তু দেশের পাবলিকের জনতার পক্ষে পসিবল নয়। সেজন্য ফেসবুকে যুদ্ধ বা টুইটারে ইনস্টাগ্রামে যুদ্ধটাই তারা করতে পারবেন। এবং তারা প্রচুর দোষ খুঁজে পাচ্ছেন, তারা মনে করছেন যে নরেন্দ্র মোদী কিছু পারেন না, জানেন না, ইত্যাদি ইত্যাদি। মানে কেউই কিছু জানেন না, জানেন হচ্ছে শুধু এই ফেসবুক যোদ্ধারা এবং এই টুইটার ইনস্টাগ্রামের যোদ্ধারা। আমার মনে হয় এগুলো ইমিডিয়েটলি ব্যান করা উচিত ভারতবর্ষে, অন্তত এই যুদ্ধকালীন পরিস্থিতিতে। মাথাটা প্রচুর গরম হয়ে আছে, সেজন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তো এই যোদ্ধারা প্রচুর প্রশ্ন করছেন এবং আমি দেখলাম পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের যে অপোজিশনের লিডার রাহুল গান্ধী, তিনিও প্রচুর চেঁচামেচি করছেন, তিনি অনেক প্রশ্ন করছেন। তো কথা হচ্ছে যে এই যে কথাটা, যে অনেকে এই প্রশ্নও তুলেছেন, আমাদের আয়রন লেডি যে ছিলেন শ্রদ্ধা ইন্দিরা গান্ধী, তিনি, আমরা জানি তিনি কিভাবে প্রাণ দিয়েছিলেন। হ্যাঁ, দেশের জন্য বলিদান বলা যেতেই পারে, তবে তার মতন আয়রন লেডিরও শেষ পর্যন্ত বুঝতে হয়তো একটু ভুল হয়েছিল, সেটা আলাদা প্রশ্ন। এখন যেটা কথাটা উঠেছে যে ইন্দিরা গান্ধী যেটা পেরেছিলেন নরেন্দ্র মোদী কেন সেটা পারলেন না। কি পেরেছিলেন ইন্দিরা গান্ধী? ইন্দিরা গান্ধী কী পেরেছিলেন? সিমলা চুক্তিই তো করেছিলেন 1971 সালে, ভারত পাকিস্তান যুদ্ধের পরে 1972 সালে তিনি তো সিমলা চুক্তি করেছিলেন। তাতে করে যে 93,000 না 96,000 জন পাকিস্তানি বন্দি ছিলেন, মানে 81,000 হয়তো তার মধ্যে সৈন্য ছিলেন আর বাকিরা সিভিলিয়ান, সেই সমস্ত যারা বন্দি ছিলেন তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। অথচ বিনিময়ে আমরা কিন্তু আনতে পারিনি, মাত্র 98 জন হয়তো বা 78 জন আমাদের দেশের যারা বন্দি ছিলেন তাদেরকে আমরা ফেরত আজও আনতে পারিনি। আমরা আজও জানি না তারা আদৌ বেঁচে আছেন নাকি প্রচণ্ড অত্যাচারের শিকার হয়ে পাকিস্তানের জঙ্গলি সরকারের তারা মারা গিয়েছেন, প্রাণ দিয়েছেন, আজও আমরা জানি না। কিন্তু সেটাও আমি দোষ বলে ধরবো না তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর, কারণ সেই পরিপ্রেক্ষিতে 1971-72 সালে দাঁড়িয়ে তার যেটা সঠিক মনে হয়েছিল, তিনি যথেষ্ট বিচক্ষণ প্রধানমন্ত্রী ছিলেন এবং আজও অবধি ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলাই যায়, অত্যুক্তি হবে না বললে। তো তিনি যে সেই মুহূর্তে দাঁড়িয়ে তখনকার যে সিচুয়েশনে, পলিটিক্যাল সিচুয়েশনে, তিনি যেভাবে এশিয়ার মুক্তিসূর্য বলা হয় তাকে, তিনি যেভাবে বাংলাদেশ বলে নতুন রাষ্ট্রটির জন্ম দিয়েছিলেন এবং পাকিস্তানকে একঘরে করে দিয়েছিলেন বলাই ভালো, কিন্তু সেটা তিনি সেই পরিপ্রেক্ষিতে করতে পেরেছিলেন, তখনকার রাজনৈতিক পরিপ্রেক্ষিতে, তখনকার যে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে করতে পেরেছিলেন। এই প্রসঙ্গে লোকে আমাকে বলতে আসবেন, আমি জানি যে তিনি তো যে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট, ঠিক আজকে যেমন ডোনাল্ড ট্রাম্প মাথা ঘামাতে চাইছেন, দ্বিপাক্ষিক শক্তি হিসেবে ঢুকতে চাইছেন দ্বিপাক্ষিক ব্যাপারটার মধ্যে, যেটা কিনা সিমলা চুক্তিতে বলা হয়েছে যে এটা সম্পূর্ণ একটা দ্বিপাক্ষিক ব্যাপার, এখানে কোনো তৃতীয় শক্তিকে এন্টারটেন করা হবে না। যে যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে যে কোনো পরিস্থিতি হোক, সেটা যুদ্ধ হোক বা না হোক, বা আলোচনার পরিস্থিতি হোক, বা যে কোনো রকমের শত্রুতা বা টেনশনের পরিস্থিতি হোক, সেখানে তৃতীয় কোনো শক্তিকে ইন্টারভেন করতে দেওয়া হবে না এবং করবেও না। এটা সিমলা চুক্তিতে পরিষ্কার করে লেখা হয়েছিল এবং সেটা সবাই স্বাক্ষর করেছিলেন তৎকালীন যারা ছিলেন। কিন্তু
তখন আমেরিকায় তিনি যখন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী পরবর্তীকালে দেখা করতে যান, তখন আমেরিকান প্রেসিডেন্ট নিক্সন তাকে যখন প্রশ্ন করেন এই বিষয়টা, বলেন যে তৃতীয় শক্তি হিসেবে ঢোকার জন্য, তখন ইন্দিরা গান্ধী পরিষ্কার জানিয়ে দেন যে আপনি কিন্তু আমার বস নন, আপনি ভারতের বন্ধু, ভারতের বস নন, সেজন্য আপনার কথা মেনে চলতে আমি বাধ্য নই, এবং তিনি তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করে চলে আসেন। এই শীত দ্বারা তিনি দেখাতে পেরেছিলেন, কিন্তু তখন মনে রাখতে হবে যে সেই সময়ে কিন্তু পরিস্থিতি আলাদা ছিল, জিও পলিটিক্স সম্পূর্ণ আলাদা ছিল, এখন পরিস্থিতি আলাদা। তখন G20 G7 এগুলো কিছু ছিল না। এখনকার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভা, সবসময় মনে রাখতে হবে তিনি একা কোনো ডিসিশন নেন না, সেই জন্য তাকে একা দোষারোপ করা উচিত নয়, আর দোষারোপের কিছু হয়ও নি। তাছাড়া যে আমরা দেখেছি আমাদের সেনাবাহিনী কিভাবে কাজ করছে, তারা যথেষ্ট সাহস এবং বিচক্ষণতার সঙ্গে উড়িয়ে দিয়েছে বলা ভালো, পাকিস্তানকে জাস্ট উড়িয়ে দিয়েছে। কারণ আমরা দেখেছি তারা দেখিয়েছেন কালকে যে প্রেস ব্রিফ তারা করেছেন, সেখানে পরিষ্কার করে ছবি তুলে এনে তারা দেখাতে বাধ্য হয়েছেন দেশের মধ্যে এত অশান্তি এরা শুরু করেছেন, তারা বাধ্য হয়েছেন। যদিও এটা উচিত হলো না বলতে এটা পরবর্তীকালে জানি না কি মানে ফেস করতে হবে ইন্ডিয়াকে, সেটা যাই হোক, তবুও তারা দেখিয়ে দিয়েছেন যে 30 থেকে 35 জন পাক সেনা নিহত হয়েছে ইন্ডিয়ার হাতে। এটা যেমন সত্যি, তেমনি 3টে এয়ারবেস গুঁড়ো করে দেওয়া হয়েছে, পাকিস্তানে 3টে এয়ারবেস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানে যে 9টা জঙ্গি ঘাঁটি পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। এরকম কোথায় কোথায় কী কী ক্ষতি হয়েছে তারা সম্পূর্ণভাবে যে ড্রোন থেকে তোলা যে দৃশ্যগুলো, সেগুলো দিয়ে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন। এরপরেও এত প্রশ্ন কিসের? প্রশ্ন এখানেই, লোকের মনে হাজারো প্রশ্ন। কেন পাকিস্তান অকুপায়েড কাশ্মীর দখল না করে যুদ্ধবিরতি ঘোষণা মেনে নিল ভারতবর্ষে তো মেনে নেওয়ার কোনো জায়গাই ছিল না। এটা সম্পূর্ণ একটা ভুল একটা ন্যারেটিভ, আমি সেটাই বলবো। কারণ মেনে নেওয়ার কিছু নেই, কারণ এর আগে যতগুলো যুদ্ধ হয়েছে, 1962 সালে হোক, 1965 সালে হোক, বা 71-এর যে বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ, সেটা যখন হয়েছে, কোনোটাতেই তো ভারত তো সব জায়গাতেই ভালো অবস্থানেই ছিল, এবং তৎকালীন যে প্রধানমন্ত্রীরা ছিলেন তারা তো কেউই এই পাকিস্তান অকুপায়েড কাশ্মীরটা দখল করে আনতে পারেননি। নিশ্চয়ই তৎকালীন যে রাজনৈতিক এবং আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট এটাকে সমর্থন করেনি, এটা মনে রাখতে হবে। এবং ঠিক একই কারণে এখনও কিন্তু এটা করা সম্ভব নয়, এবং এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত না। যে আমার তাই মনে হয় ব্যক্তিগতভাবে, যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর দখল করতে গিয়ে সম্পূর্ণ দেশের ইকোনমিকে যে ইকোনমিক্যাল স্ট্রাকচারকে বিপদের মুখে ফেলে দেওয়া, আজকে না বলে পারছি না এটা, ঠিক সেটার জন্যই, যাতে না আমরা বিপদে পড়ি, আমাদের আম জনতার কথা ভেবে। এবং দেশ এতদিনে যতটা এগিয়েছে, 1971 সালের পর দেশ অনেকখানি এগিয়েছে, আমরা আজকে ডেভেলপিং কান্ট্রি থেকে প্রায় ডেভেলপ কান্ট্রি হতে যাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এটা কখনোই কাম্য নয় যে পাকিস্তানের মতন একটা জঙ্গলি উগ্রবাদী সন্ত্রাসবাদী রাষ্ট্র, তাদের ফাঁদে আমরা পা দেব। কারণ এটা একটা ফাঁদ, তারা চাইছে আমরা যুদ্ধে এগিয়ে যাই, কিন্তু সেটা কখনোই উচিত হতো না। তারা তো চাইবেই, কারণ তাদের তো হারানোর কিছু নেই, তাদের সমস্ত কিছু শক্তি শেষ। ইতিমধ্যে 2 দিনের যুদ্ধে তাদের পয়সাও শেষ, শক্তিও শেষ, এবং তারা সাংঘাতিক একটা ভয়ঙ্কর কিছুর দিকে যাচ্ছিল, যেটা আমি খুলে বলতে চাই না, প্রত্যেকেই এতদিনে হয়তো বুঝে গেছে, জেনে গেছে যারা খবর রাখে। এবং ভয়ঙ্কর কিছুর একটা আভাস পেয়ে কিন্তু এই বিষয়টায় এগ্রি করতে হয়েছে, যেটা কিন্তু ভারতের পক্ষে ক্ষতিকারক ভীষণভাবে হয়তো হতে পারত। পাকিস্তান তো চাইবে তাদের সঙ্গে ভারতও শেষ হয়ে যাক, তারা জানে তারা শেষ হয়ে যাবে, কিন্তু তার সঙ্গে ভারতকে নিয়ে তারা মরতে চেয়েছিল। কারণ তাদের তো মৃত্যুর পরেই আসল জীবন শুরু হয়, তারা তো বিশ্বাস করে, তাদের ধর্মীয় নীতি সেটা বলে, হয়তো তাই। কথাটা হচ্ছে যে ভারত কেন সেই ফাঁদে পা দেবে, এবং মাথা ঠান্ডা রাখা এই পরিস্থিতিতে খুবই দরকার ছিল। এবং এক্স্যাক্টলি এটাই আমাদের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি সেটা ঠিক করেছেন যে অবস্থাটা কি করা হবে, কি ব্যবস্থা নেওয়া হবে। এবং আরও একটা প্রশ্ন, যে পরিষ্কার করে প্রেস ব্রিফিংয়ের সময় সেনাবাহিনীর কর্তারা জানিয়ে দিচ্ছেন যে কখনও ভারতের দিক থেকে কোনো অ্যাপিল কারুর কাছে করা হয়নি, এবং এই যে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে মাঝখানে তৃতীয় শক্তি রাখা হয়েছে, এটাই সম্পূর্ণ ভুল কথা। কাউকে তৃতীয় শক্তি মাঝখানে রাখাই হয়নি। হয়তো তিনি অ্যাপিল আগে করেছিলেন এবং তার কাছে খবরটা হয়তো ওই পক্ষ থেকেই পৌঁছে দেওয়া হয়েছে যে হ্যাঁ যুদ্ধবিরতি হচ্ছে, এবং সেই কারণেই তিনি প্রথম টুইটটা হয়তো করেন সরকারিভাবে, তাই সেই দেশ বা আমাদের দেশ থেকে কোনো টুইট কারুর আসার আগে, এটাই আমার মনে হচ্ছে। কারণ এই যে দেখা যাচ্ছে যে পরবর্তীকালে সেনাবাহিনীর কর্তারা যে প্রেস ব্রিফ করছেন, তখন কালকে তারা কিন্তু জানাচ্ছেন পরিষ্কার করে যে এই যুদ্ধবিরতির আহ্বান পাকিস্তানের দিক থেকে ফোন করা হয়েছিল, ফোন করে আমাদের দেশে ফোন করে
যে প্রধানমন্ত্রী দপ্তরে হোক বা যেখানেই হোক, সেনাবাহিনীর কর্তাদের কাছে হোক, তারাই যুদ্ধবিরতিটা চেয়েছে, তারাই বলেছে যুদ্ধবিরতি দেওয়া হোক, কারণ তারা হাঁপিয়ে গেছে, তাদের আর পকেটে পয়সা নেই, তাদের সমস্ত কিছু শেষ, সেজন্য তারাই যুদ্ধবিরতি চেয়েছে। এবার প্রশ্ন উঠতে পারে যে তাহলে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন কেন করলো? সেটা তাদের ফিতরত যাকে বলে, ওটা ওদের নোংরা ক্যারেক্টার, ওরা এটাই করে থাকে, নোংরামি, পরিষ্কার, ওরা তো নোংরামি করছে। ওরা কোন ভালো কাজটা করছে? এই যে যেভাবে পাহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার লীলা চালিয়েছে, নিরীহ পর্যটকদের উপর আঘাত এনেছে, সেটা কি কোনো ধরনের ভদ্রতা? কোনো ভদ্রলোকরা এই কাজটা তো করতে পারে না। যারা জঙ্গি পালন করে, যে দেশে জঙ্গিদের লালন পালন করা হয়, সেই জঙ্গিবাদী একটা রাষ্ট্র, তাদের না আছে মাথার ঠিক, না আছে কোনো কিছুর ঠিক, তারা নিজেরা মরে যাবে, কিন্তু তারা আমাদের নিয়ে মরতে চাইছে। এবং ভারত আজকে এত বছর ধরে, যে 1971 সালের পর থেকে, বিশেষ করে স্বাধীনতার পর থেকেই আমি ধরবো, গত 76 বছর ধরে ভারত যতটা এগিয়েছে, আমরা অনেকটা এগিয়েছি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো, আমাদের জিডিপি অনেক ভালো, আমরা ওদের চেয়ে ঢের গুণে ভালো, এবং আমাদের বৃহৎ একটা বিশাল দেশ। সেই দেশের উন্নতি, আমরা যে উন্নতিকামী রাষ্ট্র, এবং যে উন্নতিটা এতদিন ধরে হয়েছে, অনেক কষ্টের ফসল সেটাকে কেন আমরা জলাঞ্জলি দেবো? এই কথাটা ভারতবাসীকে বুঝতে হবে। ভারতবাসীর মধ্যে যারা বুঝছেন না, যারা এইসব প্রশ্ন তুলে এখন বিরক্ত করে দিচ্ছেন সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভাকে, আমি তাদের বলবো একটু ভারতীয় হন, আপনারা একটু তো ভারতীয় হন, একটু বুঝুন। দেশের ক্রাইসিসের সময় গন্ডগোল পাকাবেন না। দেশের এখন ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, হয়তো ভবিষ্যতে আমাদের সামনে আরও অনেক ক্রাইসিস ফেস করতে হতেই পারে, আমরা জানি না সামনে কি অপেক্ষা করে আছে। সেজন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, শান্ত থাকুন এবং শান্ত রাখুন, ভরসা রাখুন প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভা, তাদের উপর এবং সেনাবাহিনীর উপর। এই প্রধানমন্ত্রী আজকে যিনি হয়েছেন, তাদেরকে আপনারাই ইলেকশনে জিতিয়ে পাঠিয়েছেন, সেজন্য নিজেদের ওপর ভরসা রাখুন, প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখুন, এবং সর্বোপরি দেশের সেনাবাহিনী যারা আমাদের জন্য নিজেদের জীবন ত্যাগ করে দিচ্ছেন, তাদের উপর ভরসা রাখুন। কোয়েশ্চেন করবেন না, এটা প্রশ্ন তোলার সময় নয়, এটা সঙ্গে থাকার সময়, এটা সাপোর্ট করার সময়। দেশের সবাই ঐক্যবদ্ধ থাকুন, কারণ বিপদ আসলে আপনার উপরেও আসবে, যাতে বিপদ না আসে সেই জন্যই এই ডিসিশনে আসতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীর কর্তারা বলে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। সেই জন্য আমি দেশের পাবলিককে, জনসাধারণকে এবং বিরোধী দলগুলির কাছে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে দেশের এই বিপদের সময় আর বিপদ ডেকে আনবেন না, দেশের মধ্যে অস্থিরতা তৈরি করবেন না, ভারতীয় হন, ভারতীয় হতে শিখুন। এই বক্তব্য বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। পরবর্তীকালে হয়তো এই বিষয়ের উপর আরও কিছু বক্তব্য আমার আসতে পারে, আপনারা অপেক্ষা করবেন আশা করি। আর এই ভিডিওটা অতি অবশ্য করেই বেশি করে শেয়ার করবেন, কারণ প্রত্যেকটি ভারতীয়র, আমি মনে করি এই মুহূর্তে ভারতীয় হয়ে ওঠা বেশি প্রয়োজন, নাকি নিজেদের যে মানে কী বলবো, দেশের মধ্যে যে রাজনীতি, সেটাকে উস্কে দিয়ে সেটাই বাড়াবাড়ি করা প্রয়োজন। আমি বলবো প্রত্যেকে এখন প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীর পাশে থাকবেন অতি অবশ্য করেই, একজন ভারতীয় হিসেবে নিজেকে প্রমাণ করার এটাই আমাদের সবচেয়ে বড় সময় এসে গেছে। সেই জন্য সেই দিকেই সবাই নজর রাখুন এবং সেদিকেই এগিয়ে যান। জয় হিন্দ।